আগে আমাদের এই জাবেদার থেকে খতিয়ান 2টা ক্লাস গেছে। আজকে হলো আমাদের কি তৃতীয় ক্লাস। তো এই 3টা ক্লাসের মধ্যে মোটামুটি তোমাদের জাবেদা থেকে খতিয়ান সব কিছু চলে আসবো। এখন তোমরা সে অনুযায়ী যত বোর্ডের কোশ্চেনগুলো আছে এই বোর্ড কোশ্চেনগুলো করে নিবা। আর একটা ক্লাস আমরা করাবো যে কিভাবে ভাউচার তৈরি করে, কিভাবে চালান তৈরি করে, ক্যাশ মেমো তৈরি করে, ওই রিলেটেড একটা ক্লাস। তো আজকে হচ্ছে আমাদের তৃতীয় ক্লাস আর একটা ক্লাস, মোট 4টা ক্লাস করলেই বোর্ডের এই রিলেটেড যত অঙ্ক আসছে আশা করি সবগুলো অঙ্ক তোমরা কি করতে পারবা। এরপরে যদি কোনো অঙ্ক না পারো তাহলে কমেন্টে জানাই দিবা, তাহলে আমরা কি ওই 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 সমস্যাগুলো দিয়ে আরেকটা ক্লাস বানাই নেব। তো এখন দেখো আমাদের আজকের যে অঙ্কটা, এই অঙ্কটা হচ্ছে আমরা সম্পূর্ণ অঙ্কটা প্রথম পড়ি একবার, তারপরে আমরা ক খ গ 3টা সলিউশন করব। তবে আরেকটু বলি, পরীক্ষার মধ্যে এত বড় অঙ্ক থাকবে না, বুঝতে পারছো? পরীক্ষার হলে সর্বোচ্চ 3 থেকে 4টা এন্ট্রি থাকবে, 4টা এন্ট্রি থাকবে, তারপরে ক খ গ বলতে পারে। আর আজকে আমরা দেখাবো ক কতভাবে চাইতে পারে। খ নির্দিষ্ট 2 সেটআপ থাকতে পারে, কিন্তু ক অনেকভাবে চাইতে পারে তারা। আর তোমরা তো জানো ক হচ্ছে কত 2 নাম্বার, খ 4 নাম্বার, গ 4 নাম্বার, মোট 10 নাম্বারে থাকবে। এখন দেখো জনাব সালাম 1 মে নগদ 1 লক্ষ টাকা, ল্যাপটপ 45,000 টাকার, 80,000 টাকার পণ্য দ্রব্য, 50,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে অনলাইন ব্যবসা পরিচালনা করে। যেহেতু আমাদের বর্তমান সময়ে অধিকাংশ ব্যবসায় অনলাইনে পরিচালনা হয়, তো এখানে অনলাইন রিলেটেড অঙ্ক একটা দেওয়া হয়েছে। মে 1 তারিখ, তো এটা আমরা একটা সাল ডালি খেয়ে দিই। ধরো এটা 2024 সাল, 2024 সালের 2024 সালের মে 1 রংপুরের বেনারসি থেকে 10% বার্তায় নগদে 40,000 টাকা শাড়ি ক্রয় করা হলো। তাহলে ক্রয়ের সময় বার্তা দেওয়া আছে কত পার্সেন্ট? 10%। এটা কোন বার্তা? কারবারি বার্তা। তাহলে ক্রয় বিক্রয় করার সময় তার গায়ের মূল্য থেকে যে টাকা ছাড় দে তারে বলে কি? কারবারি বার্তা। কি বার্তা? কারবারি বার্তা 2 ধরনের, একটা ক্রয় বার্তা, একটা বিক্রয় বার্তা। মনে করো তোমার একটা বই গায়ের মূল্য দেওয়া আছে 200 টাকা, এখন বইটার গায়ের মূল্য 200 তো দেওয়া হয় না। আমরা বলি না যে কিছু টাকা কম রাখেন, 20 টাকা কম রাখেন বা 10 টাকা কি? তাহলে তুমি কেনার সময় তার গায়ের যে 200 টাকা ছিল এর থেকে যে তুমি 20 টাকা বা 30 টাকা কম দিছো, ওইটাও একটা ছাড়। এটা কি ছাড় না? ছাড়ের আরেকটা হলো কি? বাট্টা। তাইলে এই যে বাট্টাটা কম টাকা দিছো এটারে বলে কারবারি বাট্টা। এর জন্য কি তুমি নগদ টাকা দিছো? 200 টাকার জায়গা দিছো ধরো 170 টাকা। তুমি এমন হয়েছে না যে আগে 200 দিছো পরে 29 দিছে, এরকম না। তুমি দেওয়ার সময় কত? 170 টাকা দিছো। তাহলে তালিকা মূল্য থেকে এই টাকাটা কি করছে? ছাড় দিছে। তাহলে পণ্য ক্রয় বিক্রয় করার সময় তার গায়ের মূল্য থেকে যে টাকা ছাড় দেওয়া হয় তাকে বলে কারবারি বার্তা। ক্রয় করার সময় ছাড় দিলে ক্রয় বার্তা, বিক্রি করার সময় ছাড় দিলে কি? বিক্রয় বার্তা। বুঝতে পারছো? এবার দেখো লেখা আছে আমাদের ব্যবসায় প্রচারণা বাবদ ব্যয় 5,000 টাকা। ব্যবসায় প্রচারণা জন্য ব্যয়, এটা কি? বিজ্ঞাপন। তাহলে আমাদের প্রচারের উদ্দেশ্যে কোনো কিছু করলে কি? বিজ্ঞাপন। যেমন দেয়ালে লিখন, সাইনবোর্ড, লিফলেট, পত্রিকায় দেওয়া বিজ্ঞাপন, অনলাইনে বিজ্ঞাপন। আমরা বিভিন্ন ফেসবুক দেখি না, অনলাইনের সামনে বিজ্ঞাপন চলে আসে। হ্যাঁ, বিজ্ঞাপন। তারপরে তোমার হচ্ছে টিভিতে, এই সবগুলো কি? প্রচারের জন্য করছে। প্রচারের জন্য যা করব তাই কি? বিজ্ঞাপন। তাহলে ব্যবসায় প্রচারণা বাবদ ব্যয় 5,000 টাকা, এটা কি? বিজ্ঞাপন। 5% বার্তায় এত টাকা শাড়ি ক্রয়, এটা কোন বার্তা? কারবারি বার্তা। ব্যাংকে জমা দেওয়া হলো, অফিসের জন্য একটি আলমারি ক্রয় করা হলো। অফিসের জন্য আলমারি, তার মানে এটা কি? আসবাবপত্র। চেয়ার, টেবিল, আলমারি, এগুলোর কি বলে একসাথে? আসবাবপত্র। যেমন বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস আছে, কম্পিউটার, ল্যাপটপ, এগুলো যদি মনে করো যে ওয়াইফাই রাউটার, এগুলো যদি একসাথে কিনে এগুলোর বলে অফিস সরঞ্জাম। কি বলে? অফিস সরঞ্জাম। পণ্য উত্তোলন, 8% বার্তায় টাঙ্গাইলে শাড়ি বিতান হতে 50,000 টাকার শাড়ি ক্রয়। এ ক্রয়ের সময় 8% বার্তাটা আছে, এটার নাম কি বার্তা? কারবারি বার্তা, মানে ক্রয় বার্তা। ভাড়া প্রদান, কর্মচারীদের বেতন প্রদান, টাঙ্গাইলে শাড়ি বিতান কে? তাদের পাওনা থেকে পরিশোধ। তাহলে এখানে টাঙ্গাইলে শাড়ি বিতান হতে যে ক্রয় করছে, নগদ বাকি কোনো কিছু উল্লেখ ছিল? তাহলে এটা ছিল বাকি, আর এখন বাকি টাকা কি করছে? পরিশোধ করছে। তো এই এন্ট্রিগুলোতে কোন এন্ট্রি বুঝো নাই এমন কোন আছে কিনা?
যে এই এন্ট্রিটা বুঝো নাই? তাহলে ঠিক আছে, সবগুলো বুঝছো? ওকে, তাহলে আবার দেখো আমাদের ক নাম্বার লেখছে মোট কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় করো। তাহলে কারবারি বাট্টা কয়খানে আছে? 7 তারিখ, সরি 1 তারিখ, 7 তারিখ আর 25 তারিখ, তিনটা মোট কারবারি বাট্টা। ক্রয় বাট্টা বলে নাই, বিক্রয় বাট্টা বলে নাই, মোট কি কারবারি বাট্টা বের করার জন্য বলছে। তাহলে আমাদের ক নাম্বার সমাধান করি। লিখবা মোট কারবারি বাট্টার পরিমাণ নির্ণয়। এভাবে ঘর করে করলে ভালো, ঘর না করে করা যায়। তারিখ, বিবরণ, টাকা। তাহলে কারবারি বাট্টা বলছে না মোট কারবারি বাট্টার পরিমাণ। তাহলে দেখো 1 নম্বর লেখা ছিল রংপুর বেনারসি থেকে 10% বাট্টায় নগদে 40,000 টাকা। এটা কি বাট্টা ছিল? ক্রয় বাট্টা। তাহলে কয় তারিখে ছিল? 2024-এর মে 1। তাহলে আমরা এখানে লিখতে পারি ক্রয় বাট্টা 40,000 টাকার কত পার্সেন্ট? এই 10%, কত? 4,000 টাকা। তারপরে 7 তারিখে আছে 5% বাট্টায় বিক্রয়। এটা কি বাট্টা? বিক্রয় বাট্টা। তাইলে আমরা এখানে লিখতে পারি বিক্রয় বাট্টা কত? 70,000 টাকার কত পার্সেন্ট? 5%। তাহলে 3500 টাকা। আমরা ক্যালকুলেটারে বের করে এটাই বেরিব। 5 দিয়ে 7 গুণ দিলে 5 7 কত? 35। আর 2টা শূন্য বাদ দিবা, শর্ট টেকনিক। 10% এলে একটা শূন্য বাদ, মানে ডান পাশের একটা বাদ দিয়ে বাকি যেটা এটা। আর 5% এলে একটা বাদ দিয়ে বাকিটার অর্ধেক। এবার দেখো আমাদের 25 তারিখে কি বলছে? 8% বাট্টায় টাঙ্গাইলে শাড়ি বিত্তান হতে 50,000 টাকার শাড়ি ক্রয়। এটা কি বাট্টা? ক্রয় বাট্টা। গুড। কত টাকার উপর? 50,000 টাকার উপর। কয় পার্সেন্ট? 8%। তাহলে 5 8 40, 4,000 টাকা। বুঝা গেছে? তাহলে মোট কত? 11,500 টাকা। বুঝতে পারছো? এই ছিল আমাদের ক নাম্বারের আনসার। তো আমরা এটা এখন মুছে ফেলি। ক নাম্বার তো শেষ। তো তোমরা এই অঙ্কটা পড়ার পরে খাতার মধ্যে ক নাম্বার তুলবা, তোলার পর এরপরে খ নাম্বারে যাইবা। এবার দেখো খতে আমাদের লেখা আছে উপযুক্ত লেনদেনগুলোর জন্য জাবেদা দাখিলা দাও। তো তোমাদের পরীক্ষার মধ্যে এরকম থাকতে পারে 1 তারিখ, 12 তারিখ, 28 তারিখ, 30 তারিখের জাবেদা দাখিলা দাও। 2টা 3টা এন্ট্রি চাইব। অথবা লিখবো যে 7 তারিখ, 15 তারিখ, 28 তারিখ এই 3টার জাবেদা কি দাও। এতটুকু থাকবো, 3টা বা 4টা জাবেদা এন্ট্রি। কিন্তু আমরা যেহেতু এটা শিখার জন্য করা হয়েছে, আমরা সবগুলার জাবেদা চাইছি। তাহলে উপযুক্ত লেনদেনগুলোর জন্য জাবেদা দাখিলা দাও। তো তোমরা তো জানো জাবেদা গড় কিভাবে। তাহলে আমরা আবার করি জাবেদা দাখিলা। জাবেদা দাখিলা উপরে লিখবা জনাব সালাম। এখানে কি লিখি আমরা? হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা। অথবা আমরা কি লিখতে পারি? বিবরণ। শর্টকাট লিখে ফেলি বিবরণ। এখানে একটা গড় আমাদের করতে হবে। এটার নাম কি? খতিয়ান পৃষ্ঠা। যেহেতু জাবেদা করি, জাবেদার মধ্যে জাবেদা পৃষ্ঠা লেখা যাবে না, লেখা যাবে কি? খতিয়ান পৃষ্ঠা। তারপরে এখানে আমাদের টাকা, ডেবিট, ক্রেডিট। তো দেখো আমাদের প্রথম লেখা আছে কি? একদম 1 তারিখে শুরুতে দেখো লেখা আছে। এটা আমাদের মূলত 2024 সালের, কত সালের? 2024 সালের মে মাস। আমরা এখানে লিখি নাই, এখানে লিখে দিচ্ছি। তাহলে 2024 মে মাসের 1 তারিখ। এবার দেখো কি লেখছে প্রথমে শুরুতে, মে 1 নগদ 1 লক্ষ টাকা। ল্যাপটপ কত? এটার জন্য কি লিখবা? ল্যাপটপ লিখবা না অফিস সরঞ্জাম লিখবা? অফিস সরঞ্জাম। তাহলে নগদান হিসাব ডেবিট,
অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। পণ্যদ্রব্যের জন্য কি লিখবো আমরা? ক্রয়। ক্রয় হিসাব ডেবিট। এবার আছে ব্যাংক ঋণ, এটা আমাদের অতিরিক্ত কথা। তাহলে এখন ব্যাংক ঋণ কিভাবে লিখবো দেখো। তাহলে ব্যাংক ঋণ যখন কোনো নিয়ে ব্যবসা শুরু করে, তাহলে ব্যাংক ঋণের টাকাটা কিন্তু আমরা সরাসরি নগদের লগে যোগ করতে পারি, অথবা আরেকটা কি করতে পারি, ব্যাংক ঋণ নিলে ব্যাংকের ঋণের টাকা ব্যাংকে জমা থাকে। যখন মনে করো তুমি ব্যাংকে থেকে ঋণ নিবা, ব্যাংক সরাসরি তোমার ঋণের টাকা হাতে দিবে না, তোমার অ্যাকাউন্টে জমা করবে। এই কারণে আমরা এই ব্যাংক ঋণের জন্য আমরা লিখতে পারি নগদান ডেবিট, ব্যাংক ঋণ ক্রেডিট। কিন্তু ওইটা না লিখে আমরা আধুনিক পদ্ধতিতে আমরা লিখবো কি, ব্যাংকে যখন ঋণ মঞ্জুর করে টাকাটা কোথায় জমা করে? ব্যাংকের অ্যাকাউন্টে জমা করে। এই কারণে ব্যাংকের জমা টাকা বাড়ে, পরবর্তীতে তুমি চেকের মাধ্যমে টাকাটা আবার কি উঠাইতে হবে। কথা বোঝা গেছে? তাহলে আমরা এটার জন্য লিখতে পারি নগদের জন্য প্রথম নগদান হিসাব ডেবিট। কথা বোঝা গেছে? ল্যাপটপের জন্য আমরা কি লিখতে পারি? অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। পণ্যদ্রব্যের জন্য আমরা কি লিখতে পারি? ক্রয় হিসাব ক্রেডিট। তারপরে কি আছে? 50,000 টাকার ব্যাংক ঋণ। ব্যাংক ঋণের জন্য যাবে দেখি ব্যাংক ডেবিট, ব্যাংক ঋণ ক্রেডিট। তাহলে আমরা লিখতে পারি ব্যাংক হিসাব ডেবিট, আর ব্যাংক ঋণ কি? ব্যাংক ঋণ কয় টাকা আছে? 50,000 টাকা। এই ব্যাংক ঋণ 50,000 টাকা ক্রেডিটে লিখলাম, আর ব্যাংক ডেবিটে কত? 50,000। আর বাকি যে পার্থক্য, এটা হচ্ছে কি মূলধন। কি? মূলধন হিসাব ক্রেডিট। কারণ ব্যাংক ঋণের টাকা তো ব্যাংকে চলে আসছে, আর বাকিগুলা কি মূলধন। মানে প্রথম দিন যেগুলা নিয়ে কারবার শুরু করে, মালিক যেগুলা কারবারে দেয়, ওইগুলা কি মূলধন। তাহলে ব্যাংক ঋণ তো মালিক দেয় নাই, ব্যাংক ঋণ কি মালিক দিছে? ব্যাংক ঋণ দিছে ব্যাংকে। এই কারণে ব্যাংক ঋণটা আমরা আলাদা, আর বাকিগুলাকে মালিক কারবারে সরবরাহ করছে, এই কারণে বাকিগুলা কি মূলধন। তাইলে কত নগদ ছিল? 1 লক্ষ। ল্যাপটপ ছিল কত? 45,000। এটা ছিল কত? 80,000। যোগ করলে কত? 2,25,000। কত? যোগ করো দেখো। যোগ করে বলবা 2 লক্ষ কত হয়েছে? 25,000। তাহলে 2,25,000 আর 50 মিলা কত হয়েছে? 2,75,000। দেখো এখানে 2,75,000। ঠিক আছে নি? যোগ খেয়াল করো, তোমরা যখন কারণটা লিখবা, লিখবা নগদ, অফিস সরঞ্জাম, পণ্যদ্রব্য ও ব্যাংক ঋণ নিয়ে কারবার শুরু করলো। একটা কারণ, কারণ বাইঙ্গা বাইঙ্গা আলাদা আলাদা কারণ না, একসাথে এই লেনদেনটা কিসের জন্য দিছো ওই কথাটা লিখবা। কিসের জন্য লেখছো? এটা নগদ টাকা আনছিল, অফিস সরঞ্জাম আনছিল, পণ্য ছিল এবং ব্যাংক ঋণ আনছিল, এই কারণে তো এই এন্ট্রিটা দিছো। এই কারণে লিখবা নগদ, অফিস সরঞ্জাম, পণ্যদ্রব্য ও ব্যাংক ঋণ নিয়ে কারবার শুরু করলো। কথা ক্লিয়ার? কারণ এবার দেখো মে 1, রংপুরের বেনারসি থেকে 10% বার্তায় নগদে 40,000 টাকার শাড়ি ক্রয়। এই শাড়ি ক্রয়, এটা তার জন্য কি পণ্য। সে অনলাইনে শাড়ির ব্যবসা করে, তার জন্য এটা কি পণ্য। তাহলে এটার জন্য, পণ্যের জন্য আমরা কি লিখবো? ক্রয় হিসাব ডেবিট। এটা নগদে না বাকিতে? নগদে। এই যে নগদ উল্লেখ আছে, ব্যক্তির নাম আছে, নগদ কি, তাহলে বোঝা গেছে নগদে ক্রয় করছে। তাহলে যাবে কি ক্রয় হিসাব, নগদান হিসাব ক্রেডিট। হ্যাঁ 1 তারিখ। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন 10% বাদটায় কত টাকা বাদ গেছে গা? 4,000 টাকা। 40,000 টাকার 10% কত? 4,000 বাদ। তাহলে কত লিখবো আমরা? 36,000। কত? 36,000। 1 তারিখ 2টা হইতে পারে, এতে সমস্যা নাই। তাহলে আমরা এটা দেখাই দিই। 40,000 থেকে 40,000-এর কত পার্সেন্ট বাদ গেছে? 10% বাদ গেছে। আবারও খেয়াল করো, রংপুরের বেনারসি থেকে 10% বার্তায় নগদে 40,000 টাকার পণ্য ক্রয়। তাহলে ক্রয়ের সময় যে বার্তা, এটার নাম কি বার্তা? কারবারি বার্তা। কারবারি বার্তা হিসাব থেকে বাদ যাইব। তাহলে 10%, 40,000 টাকার 10% কত? 4,000।
4,000 টাকা বাদ গেলে থাকে কত আর 36,000। এই 36,000 দিয়ে আমরা লিখছি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব কি ক্রেডিট। এবার হলো 1 তারিখের পরে কত তারিখ আছে 3 তারিখ। 3 তারিখে লেখা আছে ব্যবসায় প্রচারণা বাবদ ব্যয় 5,000 টাকা। এটা কি বিজ্ঞাপন, তাহলে আমরা কি লিখবো বিজ্ঞাপন হিসাব, হ্যাঁ বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যদি পণ্য দিয়ে বিজ্ঞাপন করতো তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। যদি চেকে বিজ্ঞাপন খরচ দিত ব্যাংক হিসাব ক্রেডিট। কথা বোঝা গেছে? এবার খেয়াল করো 7 তারিখ। 7 তারিখে কি লিখছে এখানে কারণ লিখবা, যেহেতু বিজ্ঞাপন খরচ প্রদান করা হলো। এবার বলো 7 তারিখ পড়ো 5% বার্তায় 70,000 টাকার শাড়ি বিক্রয়, নগদে না বাকিতে? নগদে না বাকিতে? কোনো বাকি উল্লেখ আছে? কোনো ব্যক্তির নাম উল্লেখ আছে? তাইলে নগদ। 5% বার্তায় 70,000 টাকার শাড়ি বিক্রয়। এই শাড়ি যে বিক্রি করছে এটা কি পণ্য? তাইলে আমাদের পণ্য বিক্রি করছে, তাহলে বিক্রি করে কি পাইছে নগদ টাকা। তাহলে আমরা লিখতে পারি নগদান হিসাব ডেবিট আর বিক্রি হিসাব কি, পারলে আবার শাড়ি হিসাব ক্রেডিট লিখে ফেলো না। তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রি হিসাব কি ক্রেডিট, কারণ তারা শাড়ি ক্রয় বিক্রি করে। 5% বাদটা বাদ যাইব, তাহলে 70,000 থেকে 5% বাদ গেলে কত? 70,000-এর 5% 3500। কত বাদ দিলে থাকে কত? 70,000 থেকে 3500 বাদ দিলে কত থাকে? 66,500। 7 তারিখ পরে কত? 12 তারিখ। 12 তারিখে কি লেখা আছে? ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাংকে জমা দিলে ব্যাংকের জমা টাকা কি বাড়ে না কমে? তাহলে ব্যাংক হিসাব ডেবিট, কি কমছে? নগদ টাকা। নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমাদের ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? তারপরে কি আছে 20 তারিখে, সরি 15 তারিখে অফিসের জন্য একটি আলমারি ক্রয়। যাবে দেখি আলমারি ক্রয় করলে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কয় তারিখ? 15 তারিখ। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 30,000। এ ছিল আমাদের 15 তারিখ পর্যন্ত। এবার আমরা মুইছা উপরে চলে যাই। তোমরা যখন এই অঙ্কটা দেখবা, ভিডিওতে দেখার সঙ্গে সঙ্গে একটা ইন্টে আমি বলছি, বলার সঙ্গে সঙ্গে ভিডিওটা থামাইবা, থামাইয়া অঙ্কটা লিখবা, লেখা আবার শুনবা, তারপরে আবার কি লিখবা। এইভাবে 20 তারিখে লেগেছে পণ্য উত্তোলন করা হলো। কারবার থেকে কি কমছে? পণ্য কমছে, নগদ টাকা কমে নাই। সব কিছু তো নগদ লাগাই দিবে না, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, কি কমছে? পণ্য। তাহলে ক্রয় হিসাব ক্রেডিট কি? তাহলে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা? 5,000। 20-এর পর কি আছে আমাদের? 25 তারিখ। 8% বার্তায় টাঙ্গাইলে শাড়ি বিতান হতে 50,000 টাকার শাড়ি ক্রয়, নগদে না বাকিতে? কি উল্লেখ নাই? টাঙ্গাইলে শাড়ি বিতান লেখা আছে না, প্রতিষ্ঠানের নাম লেখা আছে, কিন্তু নগদ উল্লেখ আছে? তাইলে এটা কি বাকিতে? প্রতিষ্ঠানের নাম আছে, তাইলে বাকিতে ক্রয় করছে। তাহলে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। কি? ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। আরেক নাম কি লিখতে পারো? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। 50,000 টাকা। 50,000-এর কত পার্সেন্ট বাদ যাবে? 8%। এবার হচ্ছে আমাদের 28 তারিখ। 28 তারিখে কি? ভাড়া প্রদান। যাবে দেখি ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ভাড়া হিসাব ডেবিট, ভাড়া কি একটা ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, সকল ব্যয় কি ডেবিট।
তাহলে মুনাফা জাতীয় ব্যয় মানে ভাড়া হিসাব ডেবিট, আর নগদান হিসাব কি ক্রেডিট। কত? 5,000। 29 তারিখ কি লিখছে? কর্মচারীদের বেতন প্রদান। তাহলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সেম, ভাড়া যেমন খরচ, বেতনও কি খরচ। বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 10,000 টাকা। এবার লাস্ট ওয়ান কি লেখছে দেখো, পরো। 30 তারিখ কি? এখানে 30 তারিখ লেখা আছে টাঙ্গাইলের শাড়ি বিতানকে, এই যে 25 তারিখ ক্রয় করছিল, শাড়ি বিতানকে তাদের পাওনা চেকে পরিশোধ করা হলো। চেকের টাকা কোথায় থেকে যা? ব্যাংক থেকে। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। যদি নগদে দিত, নগদান হিসাব কি ক্রেডিট দিত। কারবারের চেকে দেওয়ার কারণে কারবারের ব্যাংক হিসাবে টাকা কমছে। তাহলে টাঙ্গাইলের শাড়ি বিতান থেকে যখন ক্রয় করছিল তখন কি ছিল? প্রদেয় হিসাব। কয় টাকার পণ্য কিনছিল? 50,000। কিন্তু কারবারি বাট্টা ব্যবহার করার কারণে পণ্যের দাম কত ছিল? 46,000 টাকা। এই বর্তমানে 46,000 টাকা পরিশোধ করব। কথা বোঝা গেছে? তাইলে আমাদের লিখবো এখানে প্রদেয় হিসাব, আগে ছিল ক্রেডিট, পরিশোধ করলে কি প্রদেয় হিসাব ডেবিট। এই 46,000 টাকা কিসে পরিশোধ করছে? চেকে। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট, এই 46,000 টাকা। যেহেতু টাঙ্গাইল শাড়ি বিতানকে পাওনা পরিশোধ করা হলো কারণ, ঠিক আছে? এই ছিল আমাদের খ নম্বরের উত্তর। এ জাবেদার মধ্যে আর কোনো সমস্যা আছে কিনা? বুঝছো? পারবা? তাহলে এ রিলেটেড যত বইয়ের মধ্যে যত জাবেদা আছে সবগুলো কেটে ফেলবা। এবার আমরা করব গ নাম্বার। গত ক্লাসে আমরা শিখছিলাম যে নগদান হিসাব কেমনে তৈরি করে, ক্রয় হিসাব কিভাবে, পাওনাদার হিসাব কিভাবে। আর আজকে আমাদের আছে মূলধন হিসাব, ব্যাংক হিসাব ও ক্রয় হিসাব প্রস্তুত। এই তিনটা আমরা করব। হিসাব বলতে কি বোঝা? খতিয়ান। কি খতিয়ান। এবার দেখো আমাদের গ নাম্বার, মূলধন হিসাব, ব্যাংক হিসাব ও ক্রয় হিসাব প্রস্তুত। তাহলে আমরা শুরুতে এটা কোন ছক কোনো কিছু বলে নাই, বলছে? তাহলে আমরা টি ছকে করে নিই। পরীক্ষাতে টি ছক কোন ছক করবো? টি ছক না চলমান জের? টি ছক করবো। তাহলে টি ছক যদি করি আমরা, মূলধন হিসাব টি ছক, ঠিক অর্ধেক, মনে আছে? তারিখ বিবরণ টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা। টি ছকে একটা ডেবিট একটা ক্রেডিট। তো খেয়াল করো এখানে মূলধন হিসাব কি ক্রেডিট, আমাদের খতিয়ান করতে গেছে কি মূলধন হিসাবের। তাহলে মূলধন ক্রেডিট, আমরা এই টাকাগুলা কোন দিকে লিখবো? ক্রেডিট দিকে লিখবো। যে হিসাব করবো ওই হিসাব যেদিকে যা টাকাও কি ওই দিকে। তাই যেহেতু আমরা মূলধন হিসাব করবো, মূলধন কোন দিকে আছে? তাহলে এখানে খতিয়ানে কয়টা পক্ষ? ডেবিট আর ক্রেডিট। কয়টা পক্ষ? দুইটা। তাহলে মূলধন যেহেতু ক্রেডিট, ক্রেডিটই লিখবো। মূলধনের 2,25,000 টাকা। বুঝা গেছে? তাহলে আর হিসাবগুলো লিখতে হবে কোন দিকে? ডেবিট দিকে। তাহলে আমরা যদি একসাথে 2,25,000 লিখে ফেলি, এখানে তিনটা হিসাব কি আমরা লিখতে পারবো? এখানে একসাথে লেখা যাবো? লেখা যাবো না। তাহলে 2,25,000 কিভাবে হয়েছে? নগদের নামে হয়েছে 1 লক্ষ, অফিস সরঞ্জামের নামে কত? 45,000, ক্রয়ের নামে কত? 80,000। এই তিন হিসাব মিলাইয়া মূলধন হয়েছে কত? তাহলে তিনোটা হিসাব আলাদা আলাদা লিখতে হবে। কথা বোঝা গেছে? তিনোটা যোগ করলেই আমাদের কত হবে? 2,25,000। তাহলে আমরা ক্রেডিটে 2,25,000 লিখবো, তবে আলাদা আলাদা হিসাবের নামে। তাহলে আমরা লিখবো নগদান হিসাব 1 লক্ষ, অফিস সরঞ্জাম 45,000, ক্রয় 80,000। কত? 2024 মে 1। এই তো
আর কোনো মূলধন নাই অঙ্কর কোথাও আছে নাই, আমরা সব অঙ্ক পড়ছিলাম এর আগে। তাহলে এখন যোগ করলে কত হইব? 2,25,000। এই 2,25,000 ক্রেডিটের টাকা ঠিক বরাবর ডেবিট পাশে আবার লিখবা 2,25,000। এখন পার্থক্য কত? এই 2,25,000 তো, আর তো কোনো টাকা নাই এখানে, থাকলে বিয়োগ করতাম। এই 2 লক্ষ পার্থক্য টাকা সবসময় ব্যালেন্স সিডি, পার্থক্য টাকা সবসময় কি? তাহলে আমরা এখানে লিখতে পারি ব্যালেন্স সিডি 2024 মে। মে মাস কয় দিনে যা মনে আছে? এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 31। এইভাবে গণবা, যখন হাতের উপরে যাইব তখন 31, এটার উপরে, আর নিচে থাকলে কত? 30। আর এর মধ্যে আমরা জানি ফেব্রুয়ারি 28 বা 29, লিপিয়ারে 29, এছাড়া কি 28। এই সিডির টাকাটা আবার 2024-এর এই সিডির টাকাটা পরের মাসের 1 তারিখ, মেয়ের পরে 1 তারিখ কি? জুনের 1 তারিখ কি লিখবা? ব্যালেন্স বিডি কত? 2,25,000। এতটুকু তো বুঝছো তোমরা? এই সেম হিসাবটা যদি আমাদের বলে যে চলমান জেড ছকে করো, কি এটা তো টি ছকে করলাম, যদি বলে যে চলমান জেড ছকে করো মূলধন হিসাব, তাহলে কিভাবে করবা? খেয়াল করো, এটারে দুইভাবে দেখাই দিই আমরা। মূলধন হিসাব লেখা দিই চলমান জেড ছক। খেয়াল করে, এই মূলধন হিসাব যদি আমরা চলমান জেড ছকে করি, এভাবে তোমরা ঘরটা প্রস্তুত করবা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, জের ডেবিট ক্রেডিট। তা চলমান জেরে করলে মূলধন কোন দিকে আছে? ক্রেডিটে। তাহলে এখানে একটা ডেবিট, একটা জাবেদা থেকে আনার পর আমরা হইতে এই করে লিখবো, নইতে কি এই করে। ডেবিট হলে ডেবিটের করে, ক্রেডিট হলে কি ক্রেডিটের করে। পরে যোগ বিয়োগ পার্থক্য আমরা জেরের মধ্যে নিব। বুঝতে পারছো? তাহলে মূলধন ক্রেডিটে কি কি নামে আসবে? নগদের নামে কত হইব? 1 লক্ষ টাকা নগদের নামে। এটা লিখবো আমরা নগদান হিসাব। এই ক্রেডিটের টাকাটা ক্রেডিট। অফিস সরঞ্জামে কত আছে? 45,000। এটা আমরা কি লিখবো? অফিস সরঞ্জাম। তাহলে 1,45,000। ক্রয় নামে কত লিখবো? 80,000। তাহলে 2,25,000। দেখো টি ছকের ফলাফল 2,25,000, চলমান জেরের রেজাল্ট কি 2,25,000, কারণ ক্রেডিটের সাথে ক্রেডিট যোগ হয়েছে। কথা বোঝা গেছে? তো আশা করি তোমরা মূলধন হিসাব টি ছকে আসলেও পারবা, চলমান জের ছকে আসলেও কি পারবা। কথা ক্লিয়ার? তো এখন দেখো আমাদের ব্যাংক হিসাব। তাহলে কোন ছকে করতে বলে নাই? পরীক্ষায় টি ছকও চাইতে পারে, চলমান জেরও চাইতে পারে। রেকর্ড দিতেছি নি? ব্যাংক হিসাব যদি আমাদের টি ছক চাই, ঠিক এইভাবে করবা। মনে আছে তো? দুইটা পার্ট করবা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এদিকে কি লিখবো আমরা? ডেবিট। আর এদিকে কি? ক্রেডিট। তাহলে এখানে আমাদের ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব কোথায় আছে দেখো? 1 তারিখে ছিল ব্যাংক হিসাব কত টাকা? 50,000 টাকা ডেবিটে। কোন পাশে ছিল?
এই ডেবিট পাশে আমরা 50,000 টাকা লিখবো। এ ব্যাংক হিসাবের জন্য ক্রেডিটে কি ছিল? ব্যাংক ঋণ। ব্যাংক 2024 মে 1। বুঝা গেছে? এখন আর কোনো ব্যাংক ছিল নি। দেখো তো, এটা ছিল নগদ, এটা নগদ, এইটাও নগদ, এটা ছিল। ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে জাবেদা কি ছিল? ব্যাংক ডেবিট। তাহলে ব্যাংকের ডেবিটে 20,000 টাকা। কয় তারিখ? 12 তারিখ। তারপরে অফিসের জন্য আলমারি ক্রয় নাই, পণ্য উত্তোলন নাই, এখানেও নাই, ভাড়া প্রদান নাই, বেতন প্রদান নাই। টাঙ্গাইলে শাড়ি বিতানকে পাওনা চেকে পরিশোধ। কত টাকা ছিল চেকে পরিশোধ? এই পাওনা ছিল কত? 50,000-এর 8%, 4,000 বাদ গেলে কত? 46,000 ছিল। এই 46,000 টাকা পরিশোধ করছিল। আমাদের 30 তারিখ জাবেদার মধ্যে আছে। ভিডিওটা পিছনে গেলে তোমরা দেখতে পারবা। তো এখন পরিশোধ করলে জাবেদা কি ছিল? প্রদেয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাবের ক্রেডিটে কি লিখবো আমরা? প্রদেয় হিসাব 2024 মে 30। আর কোনো ব্যাংক নাই, শেষ, এতটুকুই। তাহলে এখন আমরা যোগ করলে কি? 50-এ 10, 70। 70,000 টাকা আমরা এদিকে লিখবো। এখন এই 70,000 টাকা থেকে তোমরা বিয়োগ করবা কত? এই 46,000 টাকা। তাহলে 70,000 টাকা থেকে 46,000 টাকা গেলে থাকে কত? আর 24,000 টাকা। কত টাকা? এই 24,000 টাকা এদিকে লিখবা। এটা কি পার্থক্য বেরিয়েছে? পার্থক্যর নাম কি? ব্যালেন্স সিডি। পার্থক্যর নাম কি? ব্যালেন্স সিডি। মের কোন দিন? 31 তারিখ। পরের দিন, মে মাসের পরের দিন কি? জুন। তাহলে আমরা এদিকে দাগটা পরে দিবা। জুন 1 ব্যালেন্স বিডি। বিডি কোন দিকে? সিডির উল্টা পাশে। সিডির উল্টা পাশে মানে বিপরীত দিকে 24,000। বোঝা গেছে ব্যাংক হিসাব কেমনে করা লাগে? এবার এটাকে যে এটা আমরা কোন থেকে করছিলাম? টি ছক। এটা যদি আমরা চলমানে করি কিভাবে? পরীক্ষার যে কোনো একটা চাইবো, আমরা পাশাপাশি দুইটা দেখাই দিলাম। তুমি পরীক্ষার হলে কিন্তু দুইটা করা লাগবে না। চলমান জের ছক। কি ছিল? ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক ঋণ কি? তাহলে ব্যাংক হিসাবের ডেবিটে 45,000। এখানে কি লিখবো আমরা? ব্যাংক ঋণ 2024 মে 1। এই ডেবিট না ব্যাংক হিসাব ডেবিট? এই ডেবিটে 50,000 টাকা বসাই দিবা। তারপরে আমাদের কত তারিখ ছিল? যে 12 তারিখে ছিল না ব্যাংকে জমা। তাহলে যাবে দেখি ব্যাংক ডেবিট। এই ব্যাংক ডেবিটে কত টাকা? 20,000। তাহলে এখানে কি লিখবো আমরা? নগদান হিসাব। ডেবিটে 50, ডেবিটে 20। তাহলে মিলে ডেবিটে ডেবিটে যোগ করলে কত? 70,000। শেষ। এটা ছিল 12 তারিখ। এখানে 30 তারিখ ছিল টাঙ্গাইলের শাড়ি বিতানকে পরিশোধ। প্রদেয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব কত? 46,000 টাকা। তাহলে প্রদেয় হিসাব 30 তারিখ। এখন এটা ছিল কি? ডেবিট। আর এটা কি? এই ডেবিট থেকে ক্রেডিট যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। 70,000 থেকে 46,000 গেলে থাকে কত? আর 24,000। তাহলে দেখো আমাদের টি ছকের ফলাফল 24,000, চলমান জেরের রেজাল্ট কি? 24,000। যে কোনো একটা পরীক্ষার হলে করবা, কোনো কিছু না বললেও যে কোনো একটা, যেটা তোমার ভালো লাগে ওইটাই করবা। ঠিক আছে? এখন আমাদের কি? ক্রয় হিসাব প্রস্তুত করো। তাহলে আমরা ক্রয় হিসাব এই ব্যাংক হিসাবের জায়গায় আমরা লেখা ফেলি ক্রয় হিসাব।
এটাও আমরা লিখবো ক্রয় হিসাব। আমরা দুই পদ্ধতি দেখাবো। তো দেখো, এখন দেখো আমাদের ক্রয় হিসাব। এখন আমাদের ক্রয় হিসাব প্রস্তুত করো। তো ক্রয় একটা করলাম আমরা টি ছকে, একটা করলাম কি চলমান যে, আমরা দুইটাই দেখাবো। তাহলে ক্রয় প্রথম তারিখের জাবেদা অনুযায়ী ছিল কি ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব। তাহলে ক্রয়ের ডেবিটে কত টাকা? ৮০,০০০ টাকা। কত টাকা ক্রয়ের ডেবিটে? ৮০,০০০ টাকা। এখানে কি মূলধন হিসাব। এবার দেখো ক্রয় আর আসেনি। রংপুরে 10% বারটায় নগদে ক্রয় করছিল না রংপুর থেকে বেনারসি, 10% কত? 4,০০০ বাদ থাকে কত? ৩৬,০০০ টাকা। ওইটার জন্য যাবো কি লিখছিলাম? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব। ৩৬,০০০ টাকা নগদান হিসাব। এটাও 1 তারিখ। আর আসেনি ক্রয়, এটা বিক্রয়। অফিসের জন্য আলমারি ক্রয়, এটা সম্পদ, এটা পণ্য না। এটা হচ্ছে 8% বার্তায় টাঙ্গালে শাড়ি বিতান হতে 50,০০০ টাকার শাড়ি ক্রয়। 8% বাদ দিলে কত? 4,০০০ থাকে কত? 46,০০০। তাহলে ক্রয় আছে, আছে না? তাহলে 46,০০০ টাকার ক্রয়। এটার নাম কি লিখবো আমরা? প্রদেয় হিসাব। ব্র্যাকেটে ইচ্ছা করে লিখতে পারো যে টাঙ্গাইলের শাড়ি বিতান, লেখা ম্যান্ডেটরি না। আমরা শুধু লিখবো কি প্রদেয় হিসাব। কত? 25 তারিখ। এখনই যোগ করবা, ক্রেডিট পাশে তো কোনো কিছু নাই। তাহলে ডেবিটের চিহ্নটা যোগ করলে কত হয় আমাদের? ৮০,০০০ যোগ ৩৬,০০০ যোগ ৪৬,০০০ যোগ করলে আমাদের হয় এখানে ১,৬২,০০০। ঠিক ক্রেডিট দিকে ১,৬২,০০০ লিখবা, খতিয়ানের নিয়ম। যেদিকে বড় এই যুগটা আগে করবা, বড় যুগটা করার পর বিপরীত দিকে নিয়ে এটা লিখবা। লেখার পরে এদিকে থাকলে বিয়োগ করবা, আছে কোনো কিছু? তো বিয়োগ না করলে এটাই পার্থক্য, ১,৬২,০০০ টাকা। এটার নাম হচ্ছে ব্যালেন্স সিডি 2024 মে 31। 24-এ মের পরে কি? জুন। জুনের 1 তারিখ যাহা সিডি তাহা কি বিডি, ১,৬২,০০০। বোঝা গেছে? টিচক বোঝা গেছে তো? এবার আসো, এটাকে যদি আমরা চলমান জের চোখে করি তাহলে সেম ক্রয় কোন দিকে ছিল? ডেবিটে। তাহলে এ ক্রয় ডেবিটে আমরা লিখব কত? ৮০,০০০। ক্রেডিটে কি ছিল? মূলধন। পারলে আবার ঋণ লেখা ফেলো না, মূলধন। এটার জন্য এটা হয়েছে, ঠিক আছে? আর বাকি তিনটার জন্য কি? এটা তো ক্রয়ের জন্য কি? মূলধন। অফিস সরঞ্জামের জন্য কি? মূলধন। নগদের জন্য কি? তাহলে আমাদের ক্রয় ৮০,০০০, এখানে লিখবো আমরা কি? মূলধন হিসাব 2024 মে 1। এই ডেবিটের টাকা ঠিক ডেবিটই লিখবা। বুঝা গেছে? এবার দেখো ক্রয়, এরপরে কি ছিল? আবার 1 তারিখ ছিল, বেনারসিতে ক্রয় করছে। 10% বারটা বাদ দিলে কত? ৩৬,০০০ টাকা। তাহলে আবার ক্রয় ডেবিট ৩৬,০০০ টাকা। কি নাম হবে? নগদান। কত তারিখ? 1 তারিখ। তাহলে এখন ৮০,০০০ টাকার সাথে কত যোগ করবা? ৩৬,০০০ টাকা। ৮০,০০০ সাথে ৩৬,০০০ যোগ করলে হচ্ছে ১,১৬,০০০। বুঝা গেছে? তারপরে আমাদের আবার ছিল 25 তারিখে টাঙ্গাইলের শাড়ি বিতান থেকে কত? 50,০০০, 8% বাদটাই। তাহলে আছিল কত? ৪৬,০০০। তাহলে কি নামে লিখবো এটা? বাকিতে ক্রয় করছিল, প্রদেয় হিসাব। কয় তারিখ যে? 25 তারিখ। এখন এটার সাথে এটা যোগ করলে কত হবে? ১,৬২,০০০ হবে। তো দেখো আমাদের টি ছকের ফলাফল ১,৬২,০০০। চলমান যে ছকের ফলাফল কত? তোমরা যে পদ্ধতি করো ফলাফল একই হবে। তো পরীক্ষার মধ্যে যদি কোনো কিছু না বলে যে কোনো একটা করবা, হয়তো টি ছক, নয়তো কি চলমান জের ছক। তো আমাদের আজকে নিয়ে কয়টা ক্লাস হয়েছে? 3টা ক্লাস। এই 3টা ক্লাস ধারাবাহিকভাবে দেখবা। দেখার পর তোমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে এগুলো করবা, এবং বোর্ডের যে প্রশ্নগুলো আছে বোর্ডের সবগুলো সমাধান করার চেষ্টা করবা। এছাড়া যদি কেউ অঙ্ক দেখতে যায় কোনো সমস্যা মনে যে এন্ট্রির আমার সমস্যা আছে, এগুলো তোমরা আমার জানাইবা। এগুলো নিয়ে আরেকটা ক্লাস আমরা বানাবো। আর আরও একটা অতিরিক্ত ক্লাস বানাবো। আমরা কি বলছিলাম যে বাউচার, চালান, ক্যাশ মেমো কীভাবে দেখা, এই রিলেটেড একটা অঙ্ক আমরা আগামী ক্লাসে করব।
তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।